বলুন ডেট কত আজ? 21 21 জানুয়ারি, তো সরি 21 ওকে, ঠিক আছে। আমরা পড়ছিলাম সরল দোলগতি। এতক্ষণ ধরে অনেক টাইম নষ্ট হলো, অনেক জিনিস ছড়িয়ে ফেললাম। আর ছড়াবো না আশা করা যায়। আজকে আমরা বিভিন্ন প্রবলেম করব এবং সেগুলোকে ডিসকাস করব। আর যেটা তোমরা পয়েন্ট আউট করেছো, সাইদা যেটা পয়েন্ট আউট করেছো যে আমাদের কিছু জিনিস বাকি আছে, যেমন হচ্ছে যে তোমার মানে বিভিন্ন দোলনের উপরিপাত। উপরিপাত বাংলায় উপরিপাত বলে, ইংরেজিতে বলা হয় সুপার পজিশন। একটা ওয়েভের উপর কোন একটা জায়গায় ধরে নাও একটা ওয়েভের উপর আর একটা ওয়েভ পড়লো। তো এটা একটা থিওরিটিক্যাল জিনিস, এই থিওরিটিক্যাল জিনিসটা আমরা অফলাইন ক্লাসে করব। আজকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বা কঠিন সহজ বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ডিসকাস করি। আরো কিছু জিনিস যেমন ধরো বাকি আছে, সেটা হচ্ছে যে ফ্রি ভাইব্রেশন, মানে একদম মুক্ত কম্পন। মুক্ত কম্পন, তারপরে ড্যাম্পড ভাইব্রেশন, মানে হচ্ছে অবমন্দিত কম্পন। আর একটা ফোর্সড ভাইব্রেশন, মানে হচ্ছে ফোর্স ভাইব্রেশন। এই তিনটে জিনিস কি কি, এবং তার সাথে এখানে ফোর্স ভাইব্রেশনের একটা কেসে আসবে তোমার অনুনাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় রেজোন্যান্স। এই সমস্ত জিনিসগুলো কি কি, এদের আইডিয়াগুলো আমরা পড়াবো। এগুলো হবে নেক্সট অফলাইন ক্লাসে। অফলাইন ক্লাসে আজকে তোমাদের তিনটে যে হোমওয়ার্ক আমি আগে দিয়েছিলাম, সেই তিনটে হোমওয়ার্ক করার আগে আমি ছোট্ট কিছু ছোট ছোট জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করি। নাম্বার ওয়ান হচ্ছে খুব সিম্পল। সরল, আমরা প্রথম ডিসকাশনটা করব সরল দোলকের গতি নিয়ে। সরল দোলকের গতি, এরকম এটা আমরা জানি, এটা সরল দোল গতি হয়। সরল দোলকের গতি হয় সরল দোল গতি। ইংরেজিতে যেটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটা তোমরা প্রত্যেকেই পড়েছো, আমরা ডিসকাস করেছি। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে এরকম একটা সিলিং থেকে এল দৈর্ঘ্যের একটা দড়ি যদি ঝোলানো থাকে এরকম করে, এবং তার এই সিলিং থেকে এই যে সেন্টারটা, এই যে ডিস্টেন্সটা, এটা যদি এল ইফেক্টিভ হয়, এবং এখানে এই যে স্থানটায় অভিকর্ষ ত্বরণ যদি জি হয় পারপেন্ডিকুলার ডাইরেকশনে, তাহলে এর পর্যায়কাল কি হয়? টি সমান 2π√অফ কি হয়? এল ইফেক্টিভ বাই জি। তাই তো? যাদের যাদের ঝপঝপ করে যারা মিউট অন অফ করতে পারো তারা একটু একটু করে কথা বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি একাই বকছি না, কেউ শুনছে সেটা মাঝে মাঝে বুঝতে পারবো। তাহলে আমার একটু মেন্টাল বুস্ট আপ হবে। তো কোনো চাপ নেই, কম্পিটিশন হলেও হোক, কেউ আগে পিছনে বলুক, কিন্তু মাঝে মাঝে একটু বলিও। ওকে, এবার আমরা এই সরল দোলককে বিভিন্ন জায়গায় নিয়েছি। এবার সরল দোলকের ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা কিছু কয়েকটা আমরা জিনিস করব। যখন লিফটে যদি আমরা সরল দোলক নিয়ে যাই তাহলে কি করব, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যে কোনো একটা লিফট রয়েছে, সেই লিফটের মধ্যে সরল দোলক, এটা খুব সিম্পল। তাহলে এটা স্পেশাল কেস অনেকগুলো আমরা আলোচনা করেছি, তার মধ্যে স্পেশাল কেস আর আরো কয়েকটা আলোচনা করি। লিফটে লিফটে ফার্স্ট হচ্ছে 1 নাম্বার কেস, কেস 1 হচ্ছে লিফটটি সম বেগে নিচের দিকে নামছে, এবং এই লিফটের মধ্যে একটা সরল দোলক আছে যার লেংথ হচ্ছে এল, আর লিফটটি সমবেগে নিচের দিকে নামছে বিবেগে। মা গো, তোমরা ভয় পেয়ে যেও না, মাঝে মাঝে কিন্তু হাঁচি হবে। ওকে,
তাহলে এবার বলো, এটাকে যদি আমরা একটু দুলিয়ে দিই, তাহলে এর পর্যায়কাল কি হবে কেস ওয়ানে? কে বলতে পারবে? তাহলে কেস ওয়ান, লিফট ইজ মুভিং ডাউন উইথ ইউনিফর্ম স্পিড, এবং সেটার নাম হচ্ছে ভি। তাহলে এবার আমাকে বলো যে পর্যায়কাল বাড়বে না কমবে? এমনি যখন কিছুই ছিল না তখন আমার ফর্মুলা ছিল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এটা ছিল, এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যদি একটা লিফটের মধ্যে একটা পেন্ডুলাম থাকে এবং সেই লিফটটা সমবেগে নিচের দিকে ঝরঝর ঝরঝর করে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে লিফটের মধ্যে থাকা পেন্ডুলামকে যদি অল্প একটা কৌণিক দোলন দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার পর্যায়কাল কি হবে? আর আর কোন অপশন? একজন তোমরা বললে জি বাড়বে, আর কোন অপশন? এগুলো তোমাদের অ্যান্সার। যা ফিলিংস আছে শেয়ার করো। যত ভুল বলবে, যত পার্টিসিপেট করবে, জীবনে তত বড় হবে। এখন থেকেই যদি তোমরা ক্লাস 11-12-এ যদি মনে করো যে আমরা ঠাট বাট নিয়ে ফুট বুটেড হয়ে থাকবো, পরবর্তীকালে কিন্তু তোমাদেরকে লোকের বাড়ি বাড়ি কাজ করতে হতে পারে। কিন্তু এখন যদি গরু ছাগলের মতন নিজেকে বিবেচনা করো, পরবর্তীকালে কিন্তু মানুষের মতন মানুষ হবে। বলো কি হবে? ইউনিফর্ম স্পিডে যদি নিচের দিকে নামে, তাহলে কি হবে? টাইম পিরিয়ড কি হবে? পর্যায়কাল? বল নীলিমা, বল তোর কি মাইন্ডে আসছে? ভাবুন। আর কেউ পার্টিসিপেট করবে? অঙ্কিত? পালিয়েছে। তাহলে 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 একদমই ভুল। জি বাড়বে, এটা তো একদম, প্রথমত হচ্ছে বাড়বে কথাটা বলা মানেই হচ্ছে তোর একদম মুন্ডচ্ছেদ করে দেওয়া উচিত। প্রথমত, লিফট নিচের দিকে নামলে যদি সমত্বরণে নামে, জি কমে, ইফেক্টিভ জিটা কমে। তুমি যদি লিফট যদি তোমার লিফটে চেপে যদি নিচের দিকে নামতে থাকে, গা শিরশির করে না ভারী ভারী লাগে? এই দেখো, এটা হচ্ছে একটা লিফট, এর উপরে যদি একটা মানুষ থাকে, এই লিফটটা যদি নিচের দিকে নামে কোন একটা ত্বরণে, তাহলে মানুষটাও নিচের দিকে নামবে। তাহলে মানুষের এই নিচের দিকে কাজ করে এমজি, আর লিফটের সারফেস ওকে দেয় নর্মাল এন। এবার দেখো, মানুষ নিচের দিকে নামছে, তাহলে এমজি বড় না এন বড়? মানুষ নিচের দিকে নামছে, তাহলে এমজি বড় না এন বড়? তাহলে এমজি ইজ গ্রেটার দ্যান এন। কতটা বড়? যতটা আনব্যালেন্সড ফোর্স। এমজি মাইনাস এন সমান হচ্ছে আনব্যালেন্স বা অপ্রতিমিত বল, সেটা সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এন সমান এমজি মাইনাস এম এ। তার মানে আমরা লিখতে পারি এন সমান, এখান থেকে আমরা লিখতে পারি এম ইন্টু জি মাইনাস এ। প্রিয়ন্তন, বুঝলে? যখন লিফট নিচের দিকে নামে তখন কি হবে? নর্মাল কি হবে? নর্মাল হচ্ছে আমাদের ফিলিংস, আমাদের ওয়েট যাই হোক না কেন, যাই হোক না কেন, নর্মাল হচ্ছে আমাদের ফিলিংস। সেই যে নর্মাল যা অনুভব করব, আমাকে তেমন ফিল হবে। নর্মাল যদি শূন্য হয়, আমি ওয়েটলেস ফিল ফিল করব।
নর্মাল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমি সুপার ওয়েটলেস ফিল করব। নর্মাল যদি বাড়তে থাকে তাহলে আমি নিজেকে ভারী ভারী মনে করব। তাহলে এ বডি অলওয়েজ ফিল দ্য নর্মাল। ওকে, সিমিলারলি তাহলে এখানে যে প্রশ্নটা আমরা কি বলেছি, ইউনিফর্ম স্পিড আর একটা ডেফিনিট ডাইরেকশন। তাহলে এখানে বলা আছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে হবে ত্বরণ কত হবে গো, এ সমান ডিভিডিটি ইকুয়াল টু জিরো। ডিভিডিটি যদি জিরো হয় তাহলে এখানে নর্মালটা তো সেই নর্মালটা এখান থেকে যে এ যদি জিরো বসিয়ে দাও তাহলে নর্মালটা পাতি এমজি আছে। তাহলে এম জি ইফেক্টিভ যেটা সেটা সমান হচ্ছে এমজি, তার মানে হচ্ছে জি ইফেক্টিভ যেটা সেটা পাতি জি। তার মানে আগে যা জি ছিল তাই জি থাকবে। সো দেয়ার উইল বি নো চেঞ্জ। সেটা বুঝতে পেরেছিস? এবার আমাকে বলো, এটা তো নিচের দিকে নামার সময়, যদি উপরের দিকে ওঠে তাহলে কেস টু, লিফটটি উপরের দিকে উঠছে। এইটুকু বললে কি কোশ্চেনটা কমপ্লিট হলো? হ্যাঁ কি না? একদম হলো না। একদম ভেরি গুড। তাহলে বলতে হবে, অপশন দিতে হবে সমবেগে বা সমত্বরণে। যদি সমবেগে থাকে তাহলে ইফেক্টিভ জি যেটা, জি ইফেক্টিভ যেটা সেটা ইকুয়াল টু পাতি জি, কারণ ত্বরণই নেই। আর যদি সমত্বরণ এতে হয় তাহলে জি ইফেক্টিভ উপরের দিকে উঠলে বাড়ে, তার মানে জি প্লাস এ হবে। কি করে হয় তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদেরকে আরেকবার মনে করে দিই। লিফটে মানুষের প্রতিক্রিয়া, এরকম একটা মানুষ আছে ডিস্কো ড্যান্সিং করছে, এখানে দেখা যাচ্ছে এই লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠছে। এবার এই একে পৃথিবী টানবে এমজি দিয়ে, এ তলের উপর একটা ফোর্স দেবে, তল ছেড়ে কথা বলবে না, তল একটা উপরের দিকে নর্মাল দেবে। এবার শুধু যদি মানুষটাকে দেখি তাহলে দেখবো মানুষ উপরের দিকে উঠছে, তাহলে এন বেশি না এমজি বেশি? এন বেশি, এন গ্রেটার দেন এমজি। কতটা বেশি? অপ্রতিমিত বল, এন মাইনাস এমজি সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে এন সমান এখান থেকে আমি পাবো এমজি প্লাস এম এ। তার মানে এন মানে হচ্ছে ফিলিংস, তাহলে এন সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। তাহলে কত ফিল করছে, এন ইজ দ্য ফিলিংস। সবসময় মনে রাখবে নর্মাল ফোর্স হচ্ছে যেটা ফিল করে, ফিলিংস। তাহলে এন সমান আমি লিখতে পারি এম জি ইফেক্টিভ, and that is equal to এম জি এ প্লাস এ। এম এম উড়িয়ে দাও, তাহলে জি ইফেক্টিভ সমান হবে জি প্লাস এ। তাহলে টাইম পিরিয়ড সমান, এখানে যদি আমি পর্যায়কালের কথায় আলোচনা করি তাহলে হবে টু পাই রুট ওভার অফ এল তো একই, জি ইফেক্টিভ তার মানে টু পাই রুট ওভার অফ এল বাই জি প্লাস এ। কখন? যখন আপ হবে। আর এক্ষেত্রে কি হবে, সমবেগে হলে t equal to পাতি 2 pi root over of L by G, so there will not be any change. ওকে, তাহলে আগের কেসে যেটা কেস 1 আমরা পড়ছিলাম, কেস 1 যেটা আমরা পড়ছিলাম সেই কেসে আমরা দেখছিলাম যে তোমার লিফট নিচের দিকে নামছিল। লিফটটা নিচের দিকে নামছে এ তরফে। লিফট এরকম একটা দড়ি দিয়ে বাঁধা থাকে, ওপরে একটা মেশিন থাকে, মেশিন দিয়ে লিফটটাকে ওঠানামা করা হয় মেশিন দিয়ে। এখানে মানুষ আছে, তাহলে আমরা জানি এইদিকে নিচের দিকে কাজ করছে এমজি, এইদিকে কাজ করবে নর্মাল। সেখান থেকে আমরা বার করেছি জি ইফেক্টিভ সমান নিচের দিকে ডাউনওয়ার্ডস অ্যাক্সিলারেশন যদি হয়, ডাউনওয়ার্ডস অ্যাক্সিলারেশন যদি হয়, এ যদি হয় তাহলে জি ইফেক্টিভ সমান আমরা জানি জি মাইনাস এ। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে জানি যে পর্যায়কাল টি সমান হবে টু পাই রুট ওভার অফ এল বাই জি মাইনাস এ। তাহলে এখানে বলতো দেখি টাইম পিরিয়ড বাড়লো না কমলো?
এক্ষেত্রে টাইম পিরিয়ড বাড়লে ওটা ধীরে ঘুরবে না আস্তে ঘুরবে? ধীরে আর আস্তে দুটো একই, ঠিক? তার মানে এখানে হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইম পিরিয়ড বেড়ে গেল, টাইম পিরিয়ড বাড়লো, তার মানে স্লো হবে। তাহলে ডাউন যখন হবে তখন হবে স্লো, আর যখন আপ হবে তখন হবে ফাস্ট। এবার যদি লিফটের দড়ি ছিঁড়ে যায় তাহলে কি হবে? লিফট যে দড়িতে বাঁধা থাকে সেটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? তখন যখন টিটা অসীম হয়ে যাবে। তাহলে যদি ফ্রি ফল হয়, তাহলে ফ্রি ফলিং লিফট যদি হয়ে যায়, ফ্রি ফলিং লিফট যদি হয়ে যায়, তাহলে আমরা জানি যে ত্বরণে লিফটটা পড়ছে, এখানে দড়িটা ধরে নাও ছিঁড়ে গেছে, এখানে কেটে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে যে ত্বরণে নিচে পড়ছে দ্যাট উইল বি ইকুয়াল টু জি। তাহলে এখানে যে পেন্ডুলামটা আছে সেই পেন্ডুলামটার ক্ষেত্রে যে ইফেক্টিভ জি যেটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু জি মাইনাস জি, দ্যাট ইজ ইকুয়াল টু লাড্ডু। তাহলে পর্যায়কাল টি সমান হবে 2 পাই রুট ওভার অফ এল বাই শূন্য, দিস ইজ টেন্ডিং টু ইনফিনিটি। তার মানে অসীম সময় মানে হচ্ছে একদম স্টপড, তাহলে নো অসিলেশন, কোনো দোলন হবে না। ভয় লেগে গেছে কি হবে বলে, সেই জন্য লিফট দুলতে ভুলে যাবে। বুঝতে পারছো তো? নেক্সট, ধরে নাও নত তলে দিয়ে দিলাম, কেস 3, সাপোজ এ কার, আর নত তল পরে দিচ্ছি, এ কার, তাহলে এ পেন্ডুলাম ইন এ কার, ইন এ কার, এরকম একটা গাড়ি আছে, এখানে পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছি, তার পর্যায়কাল আমি মাপছি। গাড়িটা ধরে নাও, গাড়িটা এই দিক দিয়ে যাচ্ছে ভি সমবেগে, কেস কেস 3 পার্ট এ। তাহলে এখানে বলো তো দেখি পর্যায়কাল কি হবে? বলো কি হবে, বাড়বে না কমবে? অসিলেট, অসিলেট। দেখো সরল দোলক যখন থাকবে সে দুলবেই, সরল দোলক যখন থাকবে সে দুলবেই। তার মানে এখানে ভি যদি সমবেগে হয় তাহলে নো ত্বরণ, যদি গাড়ির কোনো ত্বরণ না থাকে তাহলে এইদিকে নো সিউডো ত্বরণ, নো ছদ্ম ত্বরণ। যদি সিউডো ত্বরণ না থাকে তাহলে জি ইফেক্টিভ সমান কি হবে গো? পাতি জি। তাহলে টাইম পিরিয়ড সমান কত হবে? 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এটা কেন হলো? এই কথাটার জন্য। কখনো কখনো এই সমবেগে যখন বলে দেয় তখন কিন্তু ব্রেনটাকে একটু অ্যালার্ট করে নেবে যে সমবেগ মানে কিন্তু ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে কোনো গাড়ির, তাহলে ধরে নাও গাড়ি সমবেগে যখন চলে তখন গাড়িতে যারা বসে থাকে তারা কি কপালে ঠোকা খায়? খায় না, কারণ সেখানে কোনো রকম কোনো ছদ্মবল নেই। যদি হঠাৎ করে ত্বরণ নিয়ে চলতে শুরু করে তখন কিন্তু আমরা, যদি সামনের দিকে ত্বরণ হয় তাহলে এই পেন্ডুলামটা বাঁ দিক ছুটে আসবে একটা ছদ্ম ত্বরণের জন্য, আর যদি ত্বরণ পিছনের দিকে হয় বা সামনের দিকে যদি মন্দন হয় তখন কিন্তু জি ইফেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা সেই কেসে যাই। তাহলে কেস বি, কেস বি হচ্ছে গাড়িটি এ সমত্বরণে ফরওয়ার্ড ডাইরেকশনে মুভিং। তাহলে এই ধরে নাও তোমার গাড়ি,
এটা এ ত্বরণে মুভিং। তাহলে আমাকে বলো তো দেখি, এই বস্তুটার উপর ছদ্ম বল, এটা যদি ভর হয় এম, ছদ্ম বল কোন দিকে কাজ করবে? একদম। আমরা জানি সংস্থার ত্বরণ যেদিকে, সেই সংস্থায় থাকা লুজলি বাউন্ড যে পার্টিকেল গুলো থাকে, যারা লুজলি বাউন্ড থাকে, তারা সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী একটা ত্বরণ পায়, যে ত্বরণটাকে আমরা ছদ্ম ত্বরণ বলি। ত্বরণের মান একই হয়। তাহলে এইটা হবে এ। আর এইদিকে অলরেডি জি আছে। তাহলে এখানে দেখো বস্তুটার উপর ইফেক্টিভ যদি আমি দেখি, এইদিকে আছে জি, এইদিকে আছে এ। তাহলে এর নেট কত কাজ করবে এখানে? এটা হচ্ছে তোমার জি ইফেক্টিভ। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে জি ইফেক্টিভ সমান আমরা কি জানি? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2GA কস 90 ডিগ্রি। কস 90 মানে আমরা কি জানি? 0। এটা না করলেও চলতো, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এইটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। তাহলে এটা ভূমি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করলেই আমরা কিন্তু পেয়ে যেতাম। জি ইফেক্টিভ সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা যেহেতু পেলাম, সেখান থেকে আমরা লিখতে পারি টাইম পিরিয়ড সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এল স্কোয়ার স্কোয়ার। এখানে ডবল রুট আছে, সাবধান। ওকে, এ কি বুঝ গেয়া? সবাই বুঝতে পারছিস? একটু আওয়াজ দাও। শুধু একজনই বুঝছে, এত বাজে পড়াচ্ছি। যা, ওকে। তাহলে তোমাদের হোমওয়ার্ক, এর সাথে সাথে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ছোট্ট হোমওয়ার্ক। ধরে নাও, ধরে নাও একটা সার্কুলার ট্র্যাক আছে, একটা বৃত্তাকার পথ। এখানে তোমার একটা গাড়ি আছে, গাড়ি যাচ্ছে। এখানে তোমার একটা গাড়ি যাচ্ছে, ঠিক কত বেগে? ধরে নাও ভি বেগে যাচ্ছে। এই গাড়িটার ভিতরটা যদি আমি দেখি, তা দেখতে পাচ্ছি গাড়িটার মধ্যে এরকম করে দেখতে পাবো এই দিক থেকে দেখলে, তার মধ্যে একটা পেন্ডুলাম ঝুলছে। ওকে, এল দৈর্ঘ্যের পেন্ডুলাম। তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সেম সার্কুলার বেগে যদি ভিটা, ভি ইকুয়াল টু যদি কেটি হয়, এরকম টি সমান, টি হচ্ছে সময় আর কে হচ্ছে ধ্রুবক, যদি এরকম হয়, ভিটা কনস্ট্যান্ট নয়, এখানে ভি হচ্ছে ধ্রুবক, সেকেন্ড কেসে ভি ধ্রুবক নয়, সেরকম যদি কেস হয়, তাহলে সেক্ষেত্রে টাইম পিরিয়ড কত? এই দুটো যদি তোমরা গুগল সার্চ না করে, এখানে ওখানে না দেখে, যদি নিজের বুদ্ধি দিয়ে করতে পারো, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। ওকে, নেক্সট। যদি তোমরা সত্যিই ফিজিক্স ভালো করে শিখতে চাও, তাহলে প্লিজ আমার হোমওয়ার্ক গুলো করো। আমি ফিজিক্স সাবজেক্ট নিয়ে প্রায় ধরে নাও, যদি আমার 11কে কনসিডার করো, তাহলে এই নিয়ে 21 বছর আছি। গট ইট? আর এই ফিজিক্স নিয়েই রয়েছি বহুত দিন ধরে। বহু ছেলেপুলেকে দেখেছি, ভালো, খারাপ, মাঝারি, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি, বিলো বিলো নর্মাল, সব দেখেছি। সুতরাং ফিজিক্সের তৈরি করতে গেলে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি জোর দেওয়ার চেষ্টা করি আমার যতটুকু টাইম আমি পাই তার মধ্যে থেকে। কিন্তু যে হোমওয়ার্ক গুলো দেবো, আমি মাঝে মাঝে গ্যাপ মেরে দিচ্ছি বা ফাঁকি মেরে দিচ্ছি, তার মানে এই নয় যে তোমরা ফাঁকি মারবে। প্লিজ ডু হোমওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার দ্য ক্লাস এন্ডস। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব হোমওয়ার্ক করো। যা, যে বা যারা
রেগুলার রেটে হোমওয়ার্ক করেছে তারা কিন্তু বেশ ভালো পজিশনে গেছে। এগুলো কিন্তু পরিসংখ্যানগত, খুব ভালো ভালো পজিশনে গেছে। আর যারা কমপ্লিট ফলো করছো না তাদের কপালে যে দুঃখ আছে সেটা আমি খুব ভালোভাবে জানি। প্লিজ ফলো। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে দেখো, আমরা এরকম একটা নততল নিলাম। নততলে, নততলে গতিশীল গাড়ি, ঠিক? তার মধ্যে, বা গাড়ির মধ্যে, গাড়ি বানান ভুল হয়েছে, গাড়ির মধ্যে একটি পেন্ডুলাম। ধরে নাও এটা হচ্ছে অনুভূমিক, মানে হরাইজন্টাল, আর এটা হচ্ছে নততল। এই নততলে একটা গাড়ি আছে, গাড়িটা এইদিকে যাচ্ছে ফ্রিলি, মানে এখানে তোমার কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশন লেস। আর গাড়ির ইঞ্জিন বন্ধ, গাড়ির ইঞ্জিন অফ, কিন্তু ব্রেক চেপা নেই, ইঞ্জিনটা অফ করে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় এখানে একটা পেন্ডুলাম আছে, যে পেন্ডুলামকে দুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে টাইম পিরিয়ড কত হবে। এই তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো হ্যালো, কে কে আছিস? শুনি। সুমি আছিস? সৃজন? সৃজন ইয়ে কেমন আছে দাদু? ওকে। এখন আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি পরে তোর কাছে খোঁজ নেবো। এনিওয়ে, আর কে কে আছো? অমর্ত্যবাবু নেই? তুই বল, তোর আওয়াজ শুনতে পাচ্ছি না আমি, মন খারাপ করছে। বুঝতে পারছিস? ওকে, দেখো তাহলে আমরা এইরকম কেসে কি করে কি সলভ করবো, বলো দেখি কি করে সলভ করবো। কিভাবে আমরা এই কেসটাকে সলভ করতে পারি? তারপরে তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো, এটা একটু ভাবো, 2 মিনিট ভাবো। আমি এর পরের দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য রেডি করে দেন, আমি তোমাদের ওই এটা করে দেবো, কি বলো এটাকে, হোমওয়ার্কটা করে দেবো। এখানে রাখা ছিল, এইটা দাও। সাইদা বলো কি হবে? তোমার কথা আমি দারুণ শুনতে পেলাম, কিন্তু মানে কিছু শুনতে পেলাম না। সিম্পলি ভেবে দেখো যে এখানে কোন ডাইরেকশনে জি কাজ করছে, কোন ডাইরেকশনে তোমার আহ মানে এলটা কোন দিকে রয়েছে, ইফেক্টিভ জি কোন দিকে, ভালো করে ভেবে দেখো। পারবে না? আমি বলে দেবো। দেখো এটা কিন্তু, এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল, এইটা হচ্ছে থিটা। মানে ইনিশিয়ালি আমি জি সাইন থিটা বরাবর এটা নেমে আসবে, একদম নেমে আসবে, জি সাইন থিটা ত্বরণ নিয়ে নেমে আসবে। তাহলে কি হবে বলো? দেখো এখানে এখানে খুব সিম্পল জিনিস একটা ভেবে দেখো, আমরা যখন এই পেন্ডুলামটা এরকম করে আলোচনা করছিলাম তখন আমরা দেখার চেষ্টা করছিলাম যে জাস্ট সিম্পল, আমরা সিউডো ফোর্সের কনসেপ্টে না আগে আমরা দেখছিলাম যে এইটা হচ্ছে আমার এল, আর পারপেন্ডিকুলারলি কতটা জি ইফেক্টিভ আছে। সিমিলারলি এটা যে ঘুরিয়ে দেবো খানিকটা, এরকম করে খানিকটা যখন নততলে ঘুরিয়ে রাখছি, তখন দেখো
এইটা হচ্ছে আমার মিন পজিশন। তাহলে এইখানে আমার জি কাজ করছে। তাহলে এবার পারপেন্ডিকুলার ডাইরেকশনে জি তো আমার এই দিকে কাজ করবে। সরি, জিটা তো এই দিকে কাজ করবে, তার মানে জি এই দিকে কাজ, সরি জি তোমার এই বরাবর কাজ করছে। জি তো এই বরাবর কাজ করছে, নততলটা যেহেতু ঠিক করে আঁকা হয়নি, এটা নততল ধরো না। জি আমার নততলের সাথে, বারবার গন্ডগোল করছি, 1 মিনিট। এইটা ধরে নাও মিন পজিশন, আর এটা ধরে নাও বস্তুটা। জি কোন দিকে কাজ করবে বলো? জি হচ্ছে এই যে তলটা দেখতে পাচ্ছ অনুভূমিক, তার সাথে লম্ব হবে নিচের দিকে। অনুভূমিকের সাথে লম্ব হবে নিচের দিকে কাজ করবে। 1 মিনিট, একটা অফিস থেকে ফোন এসছে। হ্যাঁ সিধুদা বলো। বলো। কেন কেন কেন? কেন কেন? কেন? হ্যাঁ নালিকার লেখা তো, নালিকার মিট করেছিলাম তো, জেভি নালিকার। হ্যাঁ হ্যাঁ আমি জানি। কিন্তু সিধুদা এই যে আমি যে একটু পড়াচ্ছি, পড়াচ্ছি একটু পড়াচ্ছি, বুঝলে? আমি পরে করছি, হ্যাঁ। হুম হুম। ও কালকে কথা হবে তাহলে। হুম 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 হুম। ওকে। তাহলে কি হবে বলো? এখানে ইফেক্টিভ জি কি হবে? এখানে জি ইফেক্টিভ কত হবে বলো? এই বস্তুটার উপর কাজ করছে এইদিকে জি, আর এইটা যেহেতু এইদিকে এম জি সাইন থিটা যাচ্ছে, তার মানে এই বরাবর কাজ করবে জি সাইন থিটা। এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে না থিটা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জি ইফেক্টিভটা কি হবে বলো? এই তোরা কি বুঝতে পারছিস না, বুঝতে পারছি না, আমি কি ঘেটে ফেললাম? আমরা সবসময় কি বার করছি? আমরা সবসময় বার করছি টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি ইফেক্টিভ। যেহেতু তারের দৈর্ঘ্য বাড়েনি, ইফেক্টিভ দৈর্ঘ্য বাড়েনি কমেনি। এইটা হচ্ছে তোমার হরাইজন্টাল সারফেস, আর এইটা হচ্ছে তোমার ইনক্লাইন প্লেন, মানে নততল। এখানে আছে গাড়ি। কোনো জিনিসে কোনো গুপি গাপা রাখবে না, গুপি গাপা রাখলেই পরে সেটা ব্যথার কারণ হয়ে তৈরি হবে, হয়ে যাবে। এবার এখানে হচ্ছে তোমার এটা ঝুলে রয়েছে। এবার এই পেন্ডুলামটার কথা যদি তুমি ভাবো, তাহলে দেখবে এখানে আমি জি সাইন থিটা কাজ করছে বস্তুটা, তার মানে এইদিকে একটা ছদ্ম ত্বরণ কাজ করবে এই বরাবর জি সাইন থিটা, আর একটা কাজ করবে নিচের দিকে পারপেন্ডিকুলারলি এই তলের হরাইজন্টালের সাথে পারপেন্ডিকুলারলি একটা কাজ করবে জি। তাহলে এই জায়গাটা যদি আমি জুম করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা যদি হরাইজন্টাল হয়, তাহলে এই যে নততল বরাবর যদি আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছি বস্তুটার বা পেন্ডুলামের যে ববটা রয়েছে তার এই বরাবর কাজ করছে জি সাইন থিটা, যেটা হচ্ছে ছদ্ম ত্বরণ। আর একটা স্ট্যান্ডার্ড ত্বরণ যেটা আমাদের জানা, বহুদিন থেকে জানা একটা ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, সেটা অনুভূমিকের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে। এবং এদের দুজনের মধ্যবর্তী কোণ, এইটা যদি আমি দেখি, এই অ্যাঙ্গেলটা যদি আমরা জানি থিটা যদি হয়, নততলের অঙ্ক আমরা ছোটবেলায় করেছি 11-এর ছোটবেলায়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় কত? এটা হয় থিটা। তাহলে এখানে ইফেক্টিভ জি যদি আমি বার করতে চাই, তাহলে আমি দু ধরনের প্রসেস করতে পারি। একটা হচ্ছে লেবোরিয়াস প্রসেস, আর একটা হচ্ছে বুদ্ধিমত্তার প্রসেস। তাহলে দুটো প্রসেসে আমি জি ইফেক্টিভ ক্যালকুলেট করতে পারি। এটা ধরে নাও লেবোরিয়াস, একটা ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, খুব খাটতে পারে,
ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, চরম খাটতে পারে, সে তখন কি করবে, এদের যে দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, সে তখন লিখবে জি ইফেক্টিভ সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস জি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস জি ইন্টু সরি প্লাস টু ইন্টু জি সাইন থিটা ইন্টু কস 90 ডিগ্রি প্লাস থিটা। এর মধ্যে কি আমি কোনো অপরাধ করলাম সাইদা? আমি কি পাপ করেছি এর মধ্যে? অ্যান্সার হচ্ছে না, কোনো রকম কোনো পাপ করিনি। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করে দেখো, তাহলে কিছু একটা পাবে। দেখি কত পাই। রুট ওভার অফ, ভুল লিখলাম না ঠিক লিখলাম দেখি, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু জি স্কোয়ার ইন্টু, এটা সাইন থিটা আর এটা হচ্ছে কস কস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এই প্লাসটা হয়ে যাবে তোমার কেটে কুটে মাইনাস, প্লাসটা হবে মাইনাস, এবং সাইন থিটা হবে সাইন স্কোয়ার থিটা। এটা এর মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা। তোমরা জানো নিশ্চয় এই ক্যালকুলেশন গুলো, অল সাইন ট্যান কস জানো। তাহলে এখানে জি স্কোয়ার, এটা শুধু জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে জি কমন নিয়ে নিলে রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার থিটা সমান কি হয় গো? সমান কি হয়? জি কস থিটা। তাহলে এইটা দাঁড়ালো তোমার জি ইফেক্টিভ সমান জি কস থিটা। এটা যে বুঝতে পারোনি আমাকে একবার বলো, আমি বলে দিচ্ছি। প্রতি ক্ষেত্রেই আমরা ইফেক্টিভ জিটা বার করি। তাই যত ধরনের ওর উপর ববের উপর ক্রিয়াশীল ত্বরণ আছে তাদের লব্ধি বার করি। এই লব্ধি বার করার আমি এক্ষেত্রে দুটো প্রসেস আমি বলবো, একটা ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্টদের জন্য যারা একদম নিয়ম মেনে অঙ্ক করতে ভালোবাসে তাদের জন্য, আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা শর্টকাট করতে চায় তাদের জন্য হচ্ছে এটা। তারা কি করবে, তারা এখানে এটা হরাইজন্টাল সারফেস, এখানে পেন্ডুলামের বব আছে, এই বরাবর কাজ করছে জি সাইন থিটা, এই বরাবর কাজ করছে জি, ও সঙ্গে সঙ্গে এখানে দুটো ভাগে ভেঙে দেবে, এই জিটাকে দুটো ভাগে ভেঙে দেবে। এবং তারা জানেন যে এইটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে জি কে দুটো ভাগে ভাগ করলে এদিকে জি কস থিটা আর এদিকে জি সাইন থিটা। তাহলে এই জি সাইন থিটা আর এই জি সাইন থিটা এরা দুজন কি হয়ে যাবে? ব্যালান্সেস আউট, এরা ব্যালান্স আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে অনলি জি কস থিটা। তাহলে জি ইফেক্টিভ সমান হবে জি কস থিটা। তাহলে টাইম পিরিয়ডটা কি হবে? টি সমান 2 পাই রুট ওভার অফ এল এর কোনো পরিবর্তন নেই, জি এর পরিবর্তন হচ্ছে জি ইফেক্টিভ, এখানে জি কস থিটা হবে। বোঝা গেল না বোঝা গেল না? হ্যালো হ্যালো হ্যালো, কি রে? Okay. তো এখানে মোটামুটি আমার যতটুকু আমি জানি যত ধরনের তত ধরনের আমি তোমাদের বলে দিলাম। এবার একটা সিম্পল আর একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিই। খুব সুন্দর সুইট একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কোথায় যেন দেখলাম। আহ, হ্যাঁ, নেক্সট হোমওয়ার্ক। একটা স্প্রিং আছে, এর স্প্রিং কনস্ট্যান্ট K1। এখানে আমি এম ভরের একটা বস্তু ঝুলিয়েছি, আমি এখানে পর্যায়কাল পেয়েছি T1। সিমিলারলি সেই একই মাস এখানে K2 হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, একই ভর ঝুলিয়েছি এম,
এখানে আমি টাইম পিরিয়ড পেয়েছি, পর্যায়কাল পেয়েছি T2। থার্ড কেসে আমরা কি করলাম, এই দুটোকে, একটাকে সাথে আরটাকে K1 আর K2 কে সিরিজে জয়েন করে দিলাম, মানে সেই একই মাসকে ঝুলিয়ে দিলাম। এখানে আমি ধরো পেলাম টি সিরিজ, যেহেতু শ্রেণীতে আছে পর্যায়কাল ধরে নাও টি সিরিজ। টি সিরিজ কিন্তু এখানে কোনো গানের ক্যাসেট তৈরি করা বা গানের কোনো মিউজিক সিস্টেমের কোম্পানি নয়, ঠিক। আর ফোর্থ নাম্বারে আমরা যেটা করলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, নিয়ে দুটোকে সেই এম মাস ঝুলিয়ে দিলাম, এটা K1, এটা K2। এখানে আমি পেলাম পর্যায়কাল টি প্যারালাল। প্রশ্ন প্রশ্ন 1, টি সিরিজ, T1, T2 এদের মধ্যে সম্পর্ক। প্রশ্ন 2, টি প্যারালাল T1, T2 এদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দুটো মনে রেখো, ক্যালকুলেট করার পর এই সম্পর্ক দুটো মনে রেখো, কারণ ডিরেক্ট এই সম্পর্কের উপর এমসিকিউ পড়ে যায় নিট জয়েন্ট এন্ট্রান্সে। ওকে, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। নেক্সট নেক্সট তোমাদের আগের দিনের হোমওয়ার্কের একটা ডিসকাশন করছি। প্রিভিয়াস ডে হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম আগের দিন, আমি ল্যাপটপ আমার স্যার গৃহবন্দী করে দিয়েছিল, তো আমি ওদের ল্যাপটপ আনতে পারিনি অফিস থেকে। তার জন্য আজকে আমরা, তাহলে আমাদের মোটামুটি পেন্ডুলামটা কমপ্লিট হলো, কিছু স্প্রিং এর অঙ্ক একটা হোমওয়ার্ক দিলাম। এবার আমরা চলে আসছি প্রিভিয়াস ডে হোমওয়ার্ক। নাম্বার ওয়ান দেখো, তোমাদের প্রত্যেকের কাছেই আছে যে একটা এসএইচএম করছে এমন একটা কণা, একটা গল্পের মতো করে একটা প্রশ্ন দিয়েছিলাম। একটি কণা, এসএইচএম সম্পন্নকারী একটি কণা রয়েছে, যার ভর বলে দিয়েছি এম সমান বলেছি কত, 2 কেজি। যার মোট শক্তি বলেছি, যার মোট শক্তি বলা আছে 26 জুল। আর তার ইউ, পোটেনশিয়াল এনার্জি যেটা স্থিতিশক্তি, স্থিতিশক্তি যেটা ইউ, সেটা সমান বলা আছে 10 + x - 2 হোল স্কয়ার। যেখানে বলে দেওয়া হয়েছে ইউ হচ্ছে জুল ইউনিটে, এক্স হচ্ছে মিটার ইউনিটে। এসব বলে দেওয়ার পর প্রশ্ন হয়েছে ওমেগা সমান কত। তাহলে এখানে প্রথম প্রশ্ন ছিল ওমেগা ইকুয়াল টু কত, দ্বিতীয় প্রশ্ন ছিল পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সাম্যাবস্থানে কত, মিন পজিশন সাম্যাবস্থানে কত। অপশন সি, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড কত, অপশন সি নয়, প্রশ্ন সি হচ্ছে অ্যামপ্লিচিউড মানে বিস্তার কত। আর প্রশ্ন ডি হচ্ছে এক্স অক্ষ বরাবর কম্পনের মিনিমাম ম্যাক্সিমাম সরণ কত। তাহলে এক্স ম্যাক্স কত যে দুলছে, আর এক্স মিন কত, এই সমস্ত জিজ্ঞাসা করেছিলাম। অনেকে অ্যান্সার দিয়েছো, অনেকে ঠিক দিয়েছো, অনেকে ইনকমপ্লিট দিয়েছো, কিন্তু সম্পূর্ণ ভুল কেউ দাওনি, তার জন্য আমি হ্যাপি। তাহলে আবার দেখি, এখান থেকে আমরা বার করার চেষ্টা করি যে এসএইচএম সম্পন্নকারী বলা হয়েছে। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড গুড থিং। তাহলে এবার আমি অ্যান্সার মেলানোর জন্য কোশ্চেনটাকে আগে বার করি, দাঁড়াও। কোনো একটা জায়গায় কোশ্চেনটা আছে, তাহলে ফার্স্ট বলো, হ্যাঁ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমি কি করে বার করবো, দেখো মোট শক্তি বলে দিয়েছে, মোট শক্তি, মোট শক্তি কত, মোট শক্তির ফর্মুলা কি, এসএইচএম যারা করে তাদের মোট শক্তির ফর্মুলা কি,
বলো কে বলতে পারবে? তাহলে লিখে দাও। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 26 জুল। এটা হচ্ছে মোট এনার্জি। এবার ইউ সমান, এই যে ইউ এর মান যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউ সমান কি হয়? ইউ সমান কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এই দুটো থেকে তোমাদের এম আছে, ওমেগা নেই, ডিউ ডিএক্স স্থিতিশক্তি। এখান থেকে ওমেগা বার করা, ওমেগাটাকে আমি অন্যভাবেও বার করতে পারি, সেটা আমরা আলাদা একটা প্রসেসে বার করছি। এটা দুটো ক্যালকুলেশন আছে, ইউ থেকে ডাইরেক্ট বার করে নিচ্ছি। ইউ সমান স্থিতিশক্তি, এটা সমান দেওয়া আছে 10, কত দেওয়া আছে? 10 প্লাস কত আছে? x-2 হোল স্কোয়ার। যেহেতু এসএইচএম করছে, তার মানে এটা একটা সংরক্ষী বলের মধ্যে রয়েছে। সেই বলেরটাকে আমরা কি বলি? যে বলের প্রভাবে এসএইচএম হয়, সেই বলটাকে আমরা কি বল বলি? প্রত্যানায়ক বল। সেটা যদি এফ হয়, তাহলে আমরা জানি এফ সমান হচ্ছে মাইনাস ডি ইউ ডিএক্স। তোমাদেরকে যখন কার্য ক্ষমতা শক্তি পড়িয়েছিলাম, তখন তোমাদের কিন্তু এই জিনিসের ডিসকাশন হয়েছিল। তোমরা কি মনে রয়েছে তোমাদের কোনোভাবে? তাহলে ডিউ ডিএক্স যদি আমরা করি, তাহলে কত পাবো এখানে? সিম্পলি ইউ এর ডেরিভেটিভ এখানে কত হবে? মাইনাস, এইটা 10-এর ডেরিভেটিভ হলো 0, আর এইটার ডেরিভেটিভ হলো 2 × x-a, x-2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু হচ্ছে -2 × x-2। এবার এফ সমান আমরা লিখতে পারি, এফ সমান আমরা লিখতে পারি কি? এম ইন্টু ডিভি ডিটি। আবার সেটা সমান লিখতে পারি এম ইন্টু d2x dt2। এবার দেখো, যদি আমি এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে যদি আমি লিখি এম ইন্টু d2x dt2 সমান -2 × x-2, তাহলে কি কোনো অন্যায় করা হবে, হ্যাঁ কি না? এটা ঠিক আছে? কি রে? হ্যাঁ ঠিক আছে। এম এর মান কত আছে? 2। 2 2 কেটে গেল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি d2x dt2 সমান হচ্ছে -x-2। এইবার এখানে ট্রিক দেখো, d2x এর জায়গায় আমি যদি এইটা লিখি, তাহলে কি কোনো অন্যায় হলো? এটা মানে কি? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে d2x dt2 মাইনাস d2 2 dt2। 2 এর ডেরিভেটিভ কত t এর সাপেক্ষে? তাতে 0 হয়ে গেল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এটা x-2 যেটা, সেটা হচ্ছে x1 ধরছি আমি। x-2টাকে ধরে নাও, আমি x1 ধরছি। তাহলে এখানে লিখতে পারি d2x1 বাই dt2 সমান হচ্ছে -x1। তাহলে এইটা হলো ত্বরণ, এইটা হলো সরণ, সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে এসেই যেমন পেলাম, তাহলে এইটাকে তুলনা করব কার সাথে? এটাকে তুলনা করব a সমান -ω² x1 এর সাথে। a1 সমান, এই ধরো a1 ধরছি, তাহলে এইটা হলো ω², সেটা সমান এখানে আছে 1।
তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 1, ওমেগা সমান হচ্ছে 1 র‍্যাড পার সেকেন্ড। ওমেগা হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। এইবার এইবার আমরা যে এবার আমরা দেখতে পারি যে কোন কোন জায়গায়, মানে এই যে ওমেগা আমরা পেয়ে গেলাম, এবার এখানে ফর্মুলা দিয়েছে ইউ সমান ওমেগা একটা পেলাম, এবার আমার বার করতে হবে এ। আর একটা জিনিস কি বুঝলাম, এর সাম্যাবস্থান আমরা যখন পেলাম এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো করে পাবো, মানে এক্স ইকুয়াল টু পাবো 2, এক্স ইকুয়াল টু 2 এর রেসপেক্টে ও কিন্তু এসএইচএম করছে। এক্স মাইনাস যা থাকবে, এক্স মাইনাস এ যদি থাকে, তাহলে এক্স ইকুয়াল টু এ এর সাপেক্ষে ও কিন্তু দোলন করছে। এইটা হচ্ছে সাম্যাবস্থান, এক্স ইকুয়াল টু 2 হচ্ছে ওর সাম্যাবস্থান। নেক্সট যদি আমরা ইউটাকে দেখি, 10 প্লাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এর সাম্যাবস্থানে ইউ কত? সাম্যাবস্থান হচ্ছে এক্স ইকুয়াল টু 2, মানে এইটা ধরে নে এক্স অক্ষ, এই এক্স অক্ষের এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু, এক বিন্দু, এটা এক্স অক্ষ, পুরো এক্স অক্ষ। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এটা এক্স ইকুয়াল টু 2, এটা এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 0, -1, -2, -3 এরকম আছে ধরে নাও। ও কি করছে, এইটা হচ্ছে ওর সাম্যাবস্থান। হতেই পারে সে অসিলেট করছে, এদিকে ধরে নাও 5, এদিকে আরো বাড়িয়ে দিয়ে এটা ধরে নাও 6, এইটা সাম্যাবস্থান হতেই পারে। এক্স ইকুয়াল টু 0 সাম্যাবস্থান হবে, এমন কোনো কেউ মাথার দিব্যি দেয়নি। তাহলে এইটা হচ্ছে সাম্যাবস্থান। এই অবস্থানের সাপেক্ষে ওই কণাটি একবার এদিকে যাচ্ছে, ফির এদিকে আসছে, কতটা যাচ্ছে সেটা আমরা দেখবো, এইরকম আসছে। তাহলে এক্স ইকুয়াল টু 2 এ আমরা যদি দেখি ইউ সমান কত, ইউ মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সেটা সমান দেখো এক্স ইকুয়াল টু 2 বসালে এটা 0 হয়ে যাবে। কারণ সাম্যাবস্থানে আমরা জানি ওই যে পোটেনশিয়াল এনার্জি যে টার্মটা থাকে, স্কোয়ারের টার্ম, সেটা 0 হয়। তো যদি 0 হয় তাহলে এটা শুধুমাত্র হচ্ছে 10 জুল, এই 10টা তো পড়ে থাকছে। টোটাল এনার্জি বলা আছে, টোটাল এনার্জি যেটা বলা আছে দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 26 জুল। তাহলে বাদবাকিটা হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান হবে 26 মাইনাস 10 জুল। এবার এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা, সেইটা হবে হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কি, ওমেগা এ হচ্ছে ম্যাক্সিমাম বেগ, তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এম তো 2 আমার জানা, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু ওমেগা মানে 1, একের স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান হচ্ছে 16। তাহলে 2 2 কাটলো, তাহলে এ সমান আবার দাঁড়াচ্ছে 4, প্লাস মাইনাস 4। কার সাপেক্ষে প্লাস মাইনাস 4? সাম্যাবস্থান সাপেক্ষে সরণ। তাহলে সাম্যাবস্থান যদি এক্স ইকুয়াল টু 2 হয়, তাহলে এ যাবে, এইটা 6 পর্যন্ত যাবে। আর এটা -4 যদি করি এখান থেকে, তাহলে -2 পর্যন্ত যাবে। তাহলে এরকম সবসময় হয় না যে কোনো কণা এক্স ইকুয়াল টু 0 সাপেক্ষেই এদিক ওদিক দুলবে। সে অন্য কোনো বিন্দু সাপেক্ষে এদিক ওদিক দুলতে পারে। সেটাকে আমরা অবশ্যই তাকে আমরা বলতে পারি যে সেটি তোমার এতে রয়েছে, সাম্যাবস্থানে রয়েছে, মানে এসএইচএম করছে, কিন্তু সে এক্স ইকুয়াল টু 0 সাপেক্ষে নয়। যদি এক্স ইকুয়াল টু অন্য কোনো বিন্দুর সাপেক্ষে হয়, তাহলে সেক্ষেত্রে এক্স এর জায়গায় এক্স মাইনাস সেই এক্স এর কোঅর্ডিনেটটা হয়। এখানে যেমন এক্স মাইনাস 2 আছে, তাই এক্স ইকুয়াল টু 2 হচ্ছে সাম্যাবস্থান। আমরা বিস্তার পেলাম কত, 4, আর আমরা বিস্তার মাপি কোথা থেকে, সাম্যাবস্থান সাপেক্ষে। তাহলে এখানে দেখলাম সাম্যাবস্থান আমরা পেলাম, সাম্যাবস্থান যেটা, সেটা আমরা পেলাম এক্স ইকুয়াল টু 2 মিটার। আর বিস্তার পেলাম আমরা, বিস্তার এ সমান পেলাম 4 মিটার, প্লাস মাইনাস
তার মানে তার মানে এক্সট্রিম এক্স ম্যাক্স আর এক্স মিন যেটা আমরা ক্যালকুলেট করতে দিয়েছি, এখানে তো আমরা পেলাম এক্স সাম্যাবস্থান এক্স জিরো ধর পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 2, মিডিল পজিশনটা হচ্ছে 2, এক্স ইকুয়াল টু 2, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2। তার থেকে এইদিকে 4 পয়েন্ট যাবে আর এইদিকে 4 পয়েন্ট আসবে। তাহলে যদি এটা মিন পজিশন হয় তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু 6, আর এটা হচ্ছে 0, এক্স ইকুয়াল টু 0 হবে দু ধাপ নিচে এলে এক্স ইকুয়াল টু 0, আর এটা হবে এক্স ইকুয়াল টু -2। তাহলে এক্স ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 6 মিটার, এক্স মিন সমান হচ্ছে -2 মিটার। কি বোঝা গেল না বোঝা গেল না? সায়দা তোর এগুলো বেরিয়েছিল? অ্যান্সার আলাদা বেরিয়েছিল? দিস ইজ দ্য অ্যান্সার। তুই তুই তোর হেডফোনটা মুখের কাছে নিয়ে আয়, শুনতে পাচ্ছেন বল। হ্যাঁ, এখানে পোটেনশিয়াল এনার্জি, অ্যাকচুয়াল অ্যাবসোলিউট পোটেনশিয়াল এনার্জি বলে কোনো জিনিস হয় না। যে কোনো পোটেনশিয়াল এনার্জির সাথে কোনো একটা সংখ্যা তুমি অ্যাড করে দিতেই পারো। পোটেনশিয়াল এনার্জির পরিবর্তনটা হচ্ছে ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল এনার্জি কারণ কি, ধরে নাও ওটা তো আমরা গতীয় পোটেনশিয়াল, ওর নিজস্ব তো একটা পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, সেটা যোগ করে দিয়েছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু পোটেনশিয়াল কিন্তু যখন তখন পোটেনশিয়ালের সাথে যুক্ত হতে পারে। আমাদের কিন্তু একটু সাবধানে এটাকে বিবেচনা করতে হবে। ওকে, নেক্সট। নেক্সট তোমাদের প্রবলেম নাম্বার 2 যেটা দিয়েছিলাম, প্রবলেম 2 দিয়েছিলাম একটা কণার উপর প্রযুক্ত বল এফ সমান, কণার উপর প্রযুক্ত বল এফ সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 6x, এত নিউটন আর মিটার। এক্স হচ্ছে মিটারে আর এফ হচ্ছে ধরে নাও নিউটনে, একক, এগুলো ইউনিট গুলো বলে দিলাম। এবার বলেছি ক্ষুদ্র বিস্তারের জন্য, ক্ষুদ্র বিস্তারের জন্য স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করো। মানে বল ধ্রুবক বার করতে দিয়েছি, এগুলো কেন আমি করাচ্ছি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? অ্যান্সার হচ্ছে না। যদি বাই চান্স তুমি ওই রুগ্ন রোগীদের মতন খাবার খেয়ে থাকো তাহলে তুমি স্ট্রেংথ পাবে না কোনোদিন। তোমাকে অল্প বিস্তর হলেও একটু প্রোটিন ভিটামিন ফ্যাট খেয়ে প্রিপারেশন নিতে হবে। অল্প স্বল্প একটু আলাদা আলাদা অঙ্ক দেখার চোখের অভ্যেস করতে হবে, মাইন্ড সেট তৈরি করতে হবে। অল্প অল্প, আমি বলতে চাইছি না যে হিউজ, অল্প অল্প দেখলে তোমার তাহলে কঠিন বা অন্য ধরনের প্রবলেম থাকলে তুমি চোখ বন্ধ করে নেবে না পরীক্ষার সময়, অ্যাটলিস্ট চোখ খুলে দুটো লাইন লেখার পর সলভ করার চেষ্টা করবে। সেটুকু করানোর জন্য আমি জাস্ট একটু চেষ্টা করছি। অ্যান্সার দেখো, ক্ষুদ্র বিস্তার যদি বলে তাহলে এক্স ইজ ভেরি স্মল। এক্স ইজ ভেরি স্মল যদি বলে তাহলে এক্স স্কোয়ার ইজ কি হবে? এক্স যদি ভেরি স্মল হয় এক্স স্কোয়ারটা কি হবে? এক্স স্কোয়ারটা কি হবে? এক্স যদি ভেরি স্মল হয় তাহলে ভেরি ভেরি স্মল। তাহলে ভেরি 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 স্মল যদি হয় তাহলে এটাকে আমরা নগণ্য বলে ধরে নিয়ে নেগলেক্ট করে দেবো। যদি নেগলেক্ট করে দিতে পারি তাহলে এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x যে আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাব এফ প্রায় ইকুয়াল টু -6x। সেই জন্যই দেখো, এটা বল ধ্রুবক বার করার সময় আমি তোমাদের প্রশ্নে দিয়েছি অ্যাপ্রক্সিমেটেড বার করো। অ্যাপ্রক্সিমেটেড মানে কি? আনুমানিক, কাছাকাছি। তাহলে আর বল ধ্রুবক তোমার এটার সাথে তাহলে তুলনা কাকে করবে?
এই দুটোকে কি করবে? তুলনা করবে। তুলনা করলে কি পাবে? কে সমান 6 নিউটন পার মিটার। এনসার। সায়দা বুঝতে পেরেছো কোন জায়গাটা তুমি ভুল করেছো? তুমি এক্স এর মান 1 ধরে ফেলেছো। তার মানে দেখো, তুমি যেটা বলেছো সেটা একদম পারফেক্ট। তুমি যেটা বলেছো সেটা একদম পারফেক্ট। অ্যাকচুয়ালি এটাকে এইভাবেও ক্যালকুলেট করা যায়। এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x। এবার বলবে যেহেতু এটা বল ধ্রুবক, বল ধ্রুবক যেটা, কে সমান হয় ডিএফ ডিএক্স মাইনাস কে সমান মাইনাস এফ বাই এক্স পাও তো। এবার ক্ষুদ্র যখন এক্স যখন ভেরিয়েবল ডিএফ ডিএক্স করে দাও, তাহলে তুমি পাবে 2x মাইনাস 6 মাইনাস, তাহলে মাইনাস 2x প্লাস 6। তাহলে এক্স স্মল, তাই আমরা বলতে পারি কে সমান হচ্ছে 6 নিউটন পার মিটার। যেমন করে খুশি তুমি কিন্তু করতে পারো। নেক্সট, নেক্সট এর প্রবলেমটা খুব এক্স্যাক্টলি, যদি তোমার একক দৈর্ঘ্য ধরে তুমি অবশ্যই করতে পারতে, যদি তোমার ওই কিউব স্কোয়ার হেন তেন টার্ম না থাকে। বোঝা গেল? অবশ্যই করতে পারো। যদি ধরে নাও আমি এরকম যদি দিতাম, আমি ধরে নাও একটা আলাদা প্রবলেম দিচ্ছি, এর সিমিলার একটা প্রবলেম তোমাদের দিচ্ছি। একদম তাই, একদম তাই। সেই জন্যই আমি বলছি স্কোয়ার কিউব এগুলোকে নেগলেক্ট করে। ধরে নাও তোমার এরকম দিয়েছে এফ সমান ধরে দিয়েছে মাইনাস, বা মাইনাস ধরে নাও এক্স মাইনাস 9, আর একটা দিয়েছে ধরে নাও সাপোজ এরকম এফ সমান দিয়েছে মাইনাস 4x+3, এত নিউটন। এবার তোমাকে বলছে বার করো বল ধ্রুবক কত। তাহলে তার দু ধরনের প্রসেস আছে। কি করবে? একদম পাতি কে সমান মাইনাস ডিএফ ডিএক্স করে দেবে, যেটা আমি সেকেন্ডটা বললাম। তাহলে তুমি দেখো মাইনাস ডিএফ ডিএক্স যদি করো, তাহলে মাইনাস, এটা হচ্ছে -4 প্লাস লাড্ডু 4 এর ডেরিভেটিভ, তাহলে পাতি 4 নিউটন পার মিটার এলো, যদি এসআই হয়। নইলে তুমি যদি একটু আহ জনদরদি মানুষ হও, একটু বেশি টাইম নিয়ে মানুষকে বেশি টাইম দিতে চাও, তাহলে তুমি কি করবে? এফ সমান -4 × এক্স মাইনাস 3 এর 4। তাহলে এইটা হচ্ছে তোমার তখন এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স মাইনাস এ এর সাথে তুলনা করবে। তাহলে এক্স ইকুয়াল টু এ কি? এ আর 3 এর 4 মানে কি? কি বুঝলাম? এ যদি 3 এর 4 হয় তার মানে কি? কি ফিলিংস পেলাম এখান থেকে? সাম্যাবস্থানটা কোথায় আছে? এক্স ইকুয়াল টু এ তে আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 সাপেক্ষেও দুলছে না। তার মানে এখানে কিন্তু কে সমান আমি পেলাম 4 নিউটন পার মিটার, 100% পেলাম। তার সাথে একটা অ্যাডেড ফিজিক্স পেলাম, অ্যাডেড একটা নলেজ পেলাম। কি নলেজ পেলাম? যেটা ডেরিভেটিভ মেরে দিলে পাই না। অ্যাডেড নলেজ পেলাম যে সাম্য অবস্থান যেটা, যার সাপেক্ষে ও এসএইচএম করছে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাই ম্যাথামেটিক্সে ফটাফট ডেরিভেটিভ মেরে দিলে আমাদের অ্যান্সার মেলে, কিন্তু কনসেপ্ট অনেক সময় আনক্লিয়ার থেকে যায়। ওকে, নেক্সট নাম্বার 3, লাস্ট প্রবলেম ফর টুডে, তোমাদের আগের দিনের লাস্ট প্রবলেম। সেটা ছিল এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ কস স্কোয়ার ওমেগা টি, এইরকম একটা এত মিটার, এত মিটার দেওয়া আছে। তো কোশ্চেন হয়েছে কি, এটা দেওয়া আছে সরণ, সরণ সমান এটা দেওয়া আছে কোন একটি কণার, অত কথা তখন লিখিনি। তো বলছে কণাটি কোন সাম্যাবস্থান সাপেক্ষে এসএইচএম। তাহলে ফার্স্ট প্রশ্ন অনেকগুলো আছে। প্রশ্ন নাম্বার ওয়ান, সাম্যাবস্থান।
নাম্বার 2 টাইম পিরিয়ড কত, নাম্বার 3 বিস্তার কত। বিস্তার এ কেন জিজ্ঞেস করলাম না সাইদা, এ কেন লিখলাম না এখানে? এই যে এখানে বিস্তারের জায়গায় এ কেন লিখলাম না? কারণ এখানে অলরেডি এ দেওয়া আছে প্রশ্নে। ওকে, এরকম ধরনের যখন প্রবলেম থাকবে তখন আমরা জানি কস স্কোয়ার বা সাইন স্কোয়ার এ ধরনের যদি থাকে, এরা কোনোভাবেই এরা কোনোভাবেই সিম্পল হার্মোনিক মোশনকে ডিনোট করে না। সিম্পল হার্মোনিক মোশন হতে গেলে সাইন ওমেগা টি হতে হবে, না হলে কস ওমেগা টি হতে হবে, বা সাইন ওমেগা টি প্লাস ফাই হতে হবে, বা কস ওমেগা টি প্লাস ফাই হতে হবে, বা সাইন 2 ওমেগা টি হতে হবে, সাইন 50 ওমেগা টি হতে পারে, সাইন 3 ওমেগা টি হতে পারে, কস 3 ওমেগা টি, কস 2 ওমেগা টি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু কস স্কোয়ার থাকলে কিন্তু চাপ আছে। তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে নিই, একটু সুন্দরভাবে একে সুন্দর করে সাজিয়ে দিই। তাহলে দেখো এক্স সমান এ কস স্কোয়ার ওমেগা টি এরকম দেওয়া আছে। এটাকে ধরে নাও আমি লিখলাম হাফ, হাফ করে দিলাম, এটা গুণ করলাম, তাহলে এ কিন্তু এটা 2 cos স্কোয়ার ওমেগা টি লিখতে পারি না? এবার দেখো তো এটা কোনো পরিচিত ফর্মুলার সাথে প্রমাণ মানে আসছে কিনা? পরিচিত ফর্মুলার সাথে আসছে। 2 cos স্কোয়ার থিটা কিসের ফর্মুলা? তোমরা ম্যাথমেটিক্স পারো না পারো না? 2 cos স্কোয়ার থিটা কিসের ফর্মুলা? ভেরি গুড, এটা ফর্মুলা। তাহলে এটা আমরা লিখে দিই, তাহলে 1 + cos 2 ওমেগা টি। অঙ্ক কিন্তু রিভিশন নিজের মতো করে আগের চ্যাপ্টার গুলো যেগুলো উইক হয়ে আছে দিতে থাকো। অঙ্কতে দুর্বল মানে তুমি অলরেডি পঙ্গু। না ভালো ডাক্তার হতে পারবে, না ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, না ভালো মানুষ হতে পারবে যদি, যেহেতু পিওর সায়েন্স নিয়ে পড়ছো, ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট যেটাকে ভালোবেসে অঙ্ক কষে যেতে হবে। চ্যাপ্টার স্যারেরা করিয়ে দেবে, পরীক্ষা নিয়ে নেবে, তারপর নিজেকে মাঝে মাঝে নিজের কাছে চ্যালেঞ্জ করবে, কোশ্চেন গুলো দেখবে। মাঝে মাঝে একটা চ্যাপ্টার নিজেই রাত্রেবেলা ঘুমানোর আগে খুলে 5টা অঙ্ক নিজেকে দাগ দেবে, বা মাকে দাগ দিতে বলবে, বাবাকে দাগ দিতে বলবে, ভাইকে বা দিদিকে, যে বুঝুক না বুঝুক 5টা দাগ দিতে বলবে, নিজে করে সেগুলো অ্যান্সার মিলছে কিনা নিজের প্রতি অনেস্টি রেখে দেখবে। সেইভাবে কিন্তু অঙ্ক দারুণ তৈরি হয়। ওকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো a/2 প্লাস a/2 cos ওমেগা টি, cos 2 ওমেগা টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি না এরকম, x মাইনাস a/2 সমান a/2 cos 2 ওমেগা টি। তাহলে এই x মাইনাস a/2 টাকে আমরা কি লিখতে পারি? x মাইনাস a/2 যদি আসে তাহলে এখান থেকে কি ইনফরমেশন পেতে পারি? তাহলে দেখো এলো x মাইনাস a/2, একদম তাই, সমান হচ্ছে a/2 cos 2 ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটাকে আমরা x1 ধরতে পারি না? x1 সমান a/2 cos 2 ওমেগা টি। তার মানে এখান থেকে আমি অনেকগুলো তথ্য পাচ্ছি। এক নম্বর হচ্ছে সাম্যাবস্থান একদম ডিরেক্ট পাচ্ছি, x ইকুয়াল টু a/2 তে। নেক্সট আমরা এইটুকু দেখো, এই যে সমীকরণটা পেলাম একে তুলনা করব কার সাথে? একে তুলনা করব x1 ইকুয়াল টু a cos ওমেগা 1 টির সাথে তুলনা করব। কারণ এখানে অলরেডি ওমেগা এ দেওয়া আছে বলে আমি এগুলো ওমেগা 1 এ এগুলো ধরলাম। এর সাথে আমি যদি তুলনা করি, যার এইটা হচ্ছে বিস্তার, যার এইটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তার মানে আমি এখানে লিখতে পারি যে এই দুটো তুলনা করলে আমি যে কি পাবো? তুলনা করলে আমি পাবো নাম্বার 1 এ বিস্তার, যেটা বিস্তার এ সমান কত পাবো? এই এ মানে এখানে কত? a/2।
এই ওমেগা মানে এখানে কত? তো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা 1 সমান হচ্ছে 2 ওমেগা। তাহলে দেখো দ্বিগুণ হয়ে গেল ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল কি হবে? ওমেগা 1 যদি এটা হয়, ওমেগা 1 যদি 2 ওমেগা হয়, তাহলে পর্যায়কাল, রিলেটেড পর্যায়কাল যেটা T1 সমান 2 পাই বাই ওমেগা 1। তার মানে 2 পাই বাই 2 ওমেগা। তার মানে T1 সমান হচ্ছে পাই বাই ওমেগা। দিস ইজ অ্যান্সার। এই যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলোর সাথে সাথে কিছু হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক গুলো তোমরা করো। অঙ্কগুলো যেগুলো করলাম সেগুলো কি ভাল লাগলো না ব্যথা পেলে? চিরন্তন, হাউ ডু ইউ ফিল? ভাল লাগলো? এবার তোমাদের যে কনফিউশন গুলো আছে তোমরা আরেকবার, অনেকেই অনেক কনফিউশন আমাকে পাঠিয়েছো, অনেক কোশ্চেন পাঠিয়েছো, সেখানে অনেক রিপিট আছে। সেই কোশ্চেন গুলো আমি গিয়ে দেখব এবং সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের কাছে রেখে দাও। দরকার হলে আর একবার তোমরা এই যে আমি এই ক্লাসগুলো করালাম তারপর গিয়ে তোমরা দেখতে পারো। আই উইল অ্যাড টু মোর হোমওয়ার্ক, দুটো, টু মোর হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো কেন আমি দিয়ে রাখি? কারণ হচ্ছে হোমওয়ার্ক যারা করে না, পাঠায় না, তারা অ্যান্সারও জানতে পারে না। যারা করে তাদের ক্ষেত্রে অ্যান্সার তারা জানতে পারে। তো এবার ইট ডিপেন্ডস অন ইউ যে তোমরা করবে কি করবে না। দেখো কেসটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে এরকম একটা আর ব্যাসার্ধের হলো সিলিন্ড্রিক্যাল সারফেস আছে 5 আর ব্যাসার্ধের। তাহলে 5 আর ব্যাসার্ধের হলো সিলিন্ড্রিক্যাল একটা পাইপ আছে সাপোজ, তার মধ্যে একটা আর ব্যাসার্ধের একটা গোলক আছে, গোলক আছে। যে গোলকটা যে গোলকটা রোল করতে করতে যাচ্ছে, গড় 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 করছে, স্লিপ করছে না কিন্তু, রোল করতে করতে এদিকে যাচ্ছে, আবার রোল ব্যাক করে এইদিকে আসছে। তাহলে ইট ইজ রোলিং ব্যাক অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো। তাহলে এটা হচ্ছে যে আর ব্যাসার্ধের গোলকটি সিলিন্ড্রিক্যাল পাইপের মধ্যে, সিলিন্ড্রিক্যাল পাইপের মধ্যে না পিছলে গড়িয়ে পড়ছে, না পিছলে গড়িয়ে 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 এদিক ওদিক মুভ করছে। সাউন্ড কি রকম হবে? ফিল করো, গড় 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 গড়, এরকম একটা সাউন্ড হবে। এবার যদি যদি কৌণিক বিস্তার কম হয়, কৌণিক বিস্তার কম হয়, কৌণিক বিস্তার কার সাপেক্ষে হবে গো? এর সাপেক্ষে। এর সাপেক্ষে এটা হচ্ছে কৌণিক বিস্তার থিটা, কম হয়, তবে দেখাও এসএইচএম, দেখাও গতিটি এসএইচএম, 1 নাম্বার। আর 2 নাম্বার টাইম পিরিয়ড সমান কত? এটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। প্রশ্ন বোঝা গেছে হ্যাঁ কি না? প্রশ্ন বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যালো হ্যালো। একটা বড় সিলিন্ড্রিক্যাল পাইপ আছে, যে পাইপগুলো ধর বিরাট বড় বড় পাইপ হয় না, যেগুলোতে ধর বিশাল মানে খাল কেটে ধর এদিক ওদিক মানে নালা বানায়, যেগুলো ব্রিজের মধ্যে যে পাইপগুলো দেওয়া যায়, যেগুলোর মধ্যে মানুষ হেঁটে যেতে পারে, এরকম বড় বড় পাইপ আছে। সেই পাইপের মধ্যে একটা গুলি নিয়ে গেছি। গুলিটা যদি পাইপের ওই একদম নিচের বিন্দু থেকে একটু উপরের বিন্দুতে যদি ছেড়ে দিই,
তাহলে গুলিটা গড়াতে গড়াতে একবার ডান দিকে বাম দিকে ডান দিকে বাম ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, ডান দিকে যায় বাম দিকে যায়, ডান দিকে যায় বাম দিকে যায়, যায় না যায় না? তো আমরা বলছি যে দেখাও যে ওই ভূমির যে নিচের বিন্দু তার সাপেক্ষে যখন আমি ছাড়ছি সেই অ্যাঙ্গেলটা যদি কম হয় তাহলে এই গোলকটি একটি সরল দোলগতি সম্পন্ন করবে, সেটা দেখাতে বলেছি আর টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করতে বলেছি। ওকে, নেক্সট, নেক্সট লাস্ট হোমওয়ার্ক। আমরা প্রমাণ করেছিলাম, আমরা প্রিভিয়াসলি আমরা প্রমাণ করেছিলাম, আমরা ক্লাসে ডিসকাস করেছি যে এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে যদি এফোর ওফোর করে দেওয়া হয় ব্যাস বরাবর, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় ও, এবং এখানে যদি এম ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখেছি যে এম ভরের বস্তুটা একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, এবং এই এম ভরের বস্তুটা কি করে, এম ভরের বস্তুটি কি করে আমরা দেখেছি এসএইচএম সম্পন্ন করে। বলো তো দেখি এর টাইম পিরিয়ড কত ছিল? ফর্মুলা কার মনে আছে? 2 পাই রুট ওভার অফ, ভেরি গুড, ভেরি গুড, 84.6 মিনিট। এবার আমি তখন তোমাদের বলে দিয়েছিলাম যে শুধু ব্যাস বরাবর নয়, শুধু ব্যাস বরাবর নয়, আমি বলেছিলাম যে কোনো জ্যা বরাবর। আমি তখন হুজ্জুতি করে বলেছিলাম কি না সেটা প্রমাণ করে দেখবে। তো ধরো অন্য কোনো জ্যা বরাবর, এটা তো ব্যাস বরাবর স্পেশাল কেস হয়ে গেল। এবার অন্য কোনো জ্যা বরাবর যদি হয়, মানে ধরে নাও এটা পৃথিবী, এইটা হচ্ছে কেন্দ্র পৃথিবীর, এবার ধরে নাও এই বরাবর ছেদ করে দিয়েছ পৃথিবীটাকে, তাহলে এখানে যদি কোনো বস্তু থাকে এম ভরে, তাহলে সে কি এই বরাবর এসএইচএম সম্পন্ন করবে এই এম ভরের বস্তুটি? যদি করে তাহলে প্রথমে দেখাও, দেখাও এম ভরের কণাটি এসএইচএম করবে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড সমান কত। একটু তোমাদের হোমওয়ার্ক বেশি হয়েছে, তো সুতরাং এগুলো ভালো করে প্রত্যেকে ট্রাই করো প্লিজ, নিজেরা একটু করার চেষ্টা করো, একটু ব্রেনে ভেজাও, ডাইরেক্ট প্লিজ ট্রাই ইয়োর সেলফ। কারণ এখন যত তুমি চালাকি করবে ঠিক জায়গায় ততটাই বিপদে পড়বে। কথাগুলো শুনলে খারাপ লাগলেও বারবার বলছি, ইন্টারনেট কিন্তু তোমার বুদ্ধির বিকাশ করতে কিন্তু বাধা দেয়। ইন্টারনেট এখন আমি দেখতে পারি, আমার যদি প্রবলেম আটকে যায় আমি তোমাদের বই দেখে দেখে পড়াতে পারি, কারণ আমার আর পরীক্ষা নেই, আমাকে মেমোরাইজ করার কোনো দরকার নেই। আমার পরীক্ষা যা ছিল তোমাদের টাইমে সবগুলো ভালোভাবেই পাস করেছি। সো আমি দেখে দেখে পড়াতে পারি, যা খুশি করতে পারি, সেগুলো নিয়ে কোনো রকম কোনো চাপ নেই। কিন্তু তোমরা ইন্টারনেট দেখো না, কারণ এই কোশ্চেন গুলো খুব এমিনেন্ট কোশ্চেন, খুব স্পেশাল প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন যেগুলো বিভিন্ন জায়গায় পড়ে। কিন্তু তোমাদের কাছে প্রথম যদি হয়, প্লিজ ট্রাই ইউর সেলফ, ডোন্ট, মানে প্লিজ ট্রাই টু অ্যাভয়েড হেল্প অফ ইন্টারনেট। ওকে, চলো, গুড নাইট। হুম, বলেন সাইদা কি বলছেন?